বাবা পঞ্চানন্দ জিউর মন্দির। বিখ্যাত মন্দির, বিখ্যাত ঠাকুর। জঙ্গলে থাকে কাকই আজ পর্যন্ত এই করে। আজ আমরা যাচ্ছি ডোমজুর নারনা শ্রী শ্রী বাবা পঞ্চানন্দের মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমি গাড়ি চালাচ্ছি, অভিদীপ্ত এবং অর্পিতা পিছনে বসে আছে। আমরা এখন পৌঁছালাম ডোমজুর বাস স্ট্যান্ডে। আপনারাও এলে এই ডোমজুর বাস স্ট্যান্ডে এসে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে যাবেন এবং একটি ব্রিজ পেরোনোর পরে ঠিক ডান দিক নিয়ে সামান্য একটু এগিয়ে চামুন্ডা মাতা মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে সোজা ভগবতীপুর রোড ধরে গেলেই আপনারা পৌঁছে যাবেন নারনা বাবা পঞ্চানন্দের মন্দিরে। আমরা মন্দিরের সামনে এসে গেছি। এখানে আপনারা 2 চাকা বা 4 চাকা পার্কিং করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে। প্রথমেই ডান দিকে একটি বোর্ডে লেখা রয়েছে বাবা পঞ্চানন্দ জিউ মন্দির, নারনা, হাওড়া। স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এসেছি নারনা বাবা পঞ্চানন্দ জিউ মন্দির। দেখুন পিছন দিকে দেখা যাচ্ছে, সেখানে আমরা এসেছি। আজকে মন্দিরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। মন্দিরের রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে প্রথমেই ডান দিকে পড়বে রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর একটি মন্দির। সামনে 2টি ষাঁড় মেয়ে শুয়ে রয়েছে। মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে সেই রাধাকৃষ্ণের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মার্বেল পাথরের মেঝে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গর্ভগৃহের 2 দিকে গৌরনিতাইয়ের ছবি রয়েছে এবং সামনে রয়েছে সেই অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। উপরে ওং লেখা রয়েছে এবং নিচে ফল নৈবেদ্য সাজানো রয়েছে এবং সেই অপূর্ব সুন্দর মূর্তি রাধাকৃষ্ণের এবং তার পায়ের নিচে বা নিচের দিকে গোপিনীরা নৃত্য করছেন, সেই সব মূর্তিও রয়েছে। অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ এবং মন্দিরের ওপর দিকে খুব সুন্দর নকশা করা রয়েছে এবং বিভিন্ন রকমের আলো রয়েছে। খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির এবং বিগ্রহ। মন্দিরের সামনে ফলকে প্রতিষ্ঠাতাদের নাম লেখা রয়েছে এবং মন্দিরের সামনের দিকে রয়েছে তুলসী গাছ। 2 দিকে 2টি তুলসী গাছ রয়েছে। খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দিরের বিপরীত দিকে রয়েছে দুর্গা বেদি। এখানে প্রতি বছর এই বেদিতেই দুর্গা পূজা হয়। আপনারা দেখলেন রাধাকৃষ্ণের মন্দির। এটা মূল মন্দির, মূল পঞ্চানন্দ মন্দির। মূল মন্দিরের সামনে গেটের উপর লেখা রয়েছে শ্রী শ্রী নারনা
বাবা পঞ্চানন্দ জিউ মন্দির এবং উপরে রয়েছেন শ্রী শ্রী গণেশজির মূর্তি এবং ডান দিকে তুলসী গাছ রয়েছে। আমরা মূল মন্দির অঞ্চলে প্রবেশ করলাম। একটি বড় ঘন্টা রয়েছে, সেটি বাজালাম এবং প্রথমে প্রবেশ করেই ডান দিকে রয়েছেন শ্রী শ্রী বাবা পঞ্চানন্দের মূর্তি। এখানে এসে জানতে পারলাম প্রতিদিন প্রথমে এই মূর্তির পুজো হয়, কারণ শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ প্রথম এখানেই স্থাপিত হয়েছিলেন। দেখুন শ্রী শ্রী বাবা পঞ্চানন্দের আদি সেই মূর্তি। এখানে নিত্য পুজো হয়। দুপুর 1টা থেকে এখানে পূজা শুরু হয়। প্রথমে এখানে পূজা করে তারপরে সেই মূল মন্দিরেই পূজা শুরু হয়। একটি সুবিশাল অশ্বত্থ গাছ এবং তারই লাগোয়া বিশাল মন্দির, মন্দিরের চাতাল, চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পিছন দিকের মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাবা পঞ্চানন্দ জিউর মন্দির। তার সামনে এখন রয়েছে দেখুন হাওড়া জেলার অন্যতম পবিত্র তীর্থস্থান নারনা, লোকমুখে নান্না, ডোমজুর থানার অন্তর্গত অতি প্রাচীন ও বর্ধিষ্ণু এই গ্রামে একসময় বসবাস ছিল গোয়ালা শ্রেণীর মানুষজনের। এই গ্রামেরই পশ্চিম দিকে গোয়ালাপাড়ায় এক প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচেই পবিত্র নারনা পঞ্চানন্দ দেবের থান। আমরা রয়েছি মূল মন্দিরের একেবারে সামনে। মন্দিরটা ভালো করে আপনাদের দেখিয়ে দেব। বিশাল অশ্বত্থ গাছ, তার নিচে মন্দির। ভক্তরা দলে দলে এসেছেন এখানে তাদের মনস্কামনা জানাতে এবং ঠাকুরকে ভক্তি এবং শ্রদ্ধা জানাতে। এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে প্রতিদিন। অতি প্রাচীন সেই শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ জিউ মন্দির, প্রায় 700 বছরের প্রাচীন এই মন্দির। চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে পাঁঠা বলি হয়, কিন্তু কোনো হাঁড়ি কাঠ এখন নেই, স্টিল দিয়ে ঘেরা। ভক্তরা এখানে মোমবাতি এবং ধূপ প্রজ্বলন করছেন। এখানে পঞ্চানন্দ দেবের কোনো মূর্তি নেই। অশ্বত্থ গাছটিকে নিয়ে গড়ে ওঠা মন্দির, শ্বেত পাথরে বাঁধানো চাতাল এবং গাছ লাগোয়া সিংহাসনে একটি ঘটের ওপর দেবতার অধিষ্ঠান। দেবতার চারপাশে লোহা ও রূপোর একাধিক ত্রিশূল, যার মধ্যে একটি পঞ্চমুখী, এবং পাশেই সেই ত্রিশূল রয়েছে এবং নন্দীজি রয়েছেন, নন্দী মহারাজ রয়েছেন, শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। মন্দিরটি চাতালটি শ্বেত পাথরে বাঁধানো। দেখুন সেই শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ জিউর মূর্তিস্বরূপ যে ঘরটি, সেটি খুব সুন্দর পরিবেশ, দেখলে মন ভক্তিতে ভরে ওঠে। সেই মঙ্গল ঘট, উপরে ছাউনি করা রয়েছে, নকশা করা কাপড়ের ছাউনি। এখানে ভক্তরা চাল, ফল,
বিভিন্ন জিনিস দিয়ে পুজো দেয়, কিন্তু প্রধান উপকরণ এখানে পুজোর সেটা হলো চাল। মন্দিরের স্থানীয় এবং এক সেবায়িতের কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু জেনে নেব। এই 1 মাস পালা, সারা ফাল্গুন মাস। আচ্ছা। আমার নাম মীনারানী ঘোষ, আচ্ছা। ছেলের নাম প্রদ্যুৎ ঘোষ। আমাদের ডোমগিরির দোকান ছিল। আচ্ছা। তারপরে আমাদের এই বছরে 4 মাস 12 দিন পালা, আমাদের 1 লাখ। আচ্ছা। ঠাকুরের এই যতখানি মেলা টেলা বসে, যতখানি জায়গা সবই আমাদের। মেলা কখন হয়? মেলা এই তো এই চৈত্র মাসে ঝাঁপ চড়কের মেলা। আচ্ছা। সংক্রান্তিতে এরা হয়? 27, 28, 29, 30 4 দিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার আগে থেকে অনেক লোক, প্রচুর লোকের সমাগম। আচ্ছা। এই মন্দিরের প্রতিষ্ঠা বিখ্যাত মন্দির, বিখ্যাত ঠাকুর, মানে বিখ্যাত ঠাকুর, মানে কি দেবতা আমরা নিজেই জানি না বাবা, কি বলবো তোমাদের ঘরে। এনার নাম দেশে দেশে। কাহিনীতে শুনেছিলাম পুকুর থেকে নাকি কোনো ঘট উঠেছিল, কি জানি বাবা, মন্দির প্রতিষ্ঠা শুধু জানি যে রাখাল বালক নাকি পেয়েছিল। আচ্ছা। তাকে বলেছে যে তুই আমাকে কি পুজো করবি? বলছে আমি কি পুজো করবো, আমি গরু চড়াই, তোমাকে আমি কি দিয়ে পুজো করবো? আচ্ছা। বলছে তুই তো ভাত খাস, ওই চাল দিয়ে আমার পুজো করবি। আচ্ছা। ওই চাল, ওই যে চাল ছোড়ার রীতি এখনো আছে। আচ্ছা। ওই চাল ছড়ে, সব চাল ছড়ে, ওই যে চাল ছড়েছে লেগে আছে ওখানে। আচ্ছা। ওইটাই জানি বাবা, তাছাড়া কিছু জানি না। শুনেছি, শোনা কথা। কত বছরের বউ, আমরা তো এখানকার বউ, আমরা তো মেয়ে না। কত বছর কি ওসব আমরা কিছু বলতে পারবো না, ওসব আমাদের অজানা। এখানে চাল দিয়ে পুজো দিতে হয়? মানে চাল তো দিতেই হয়, সব কিছু দিয়েই দেয়। চাল, ফল, ফুল, বাবা ফুলের মালা, বেলপাতা, সিদ্ধি, ঘি, মধু, গেঁজা, কলকা, মানে সমস্ত কিছু। এটা কি নিত্য পুজো কখন কখন হয়? মূর্তি বলছি পুজো কখন কখন হয়? পুজো হয় বেলা 1টা থেকে শুরু হয়। হ্যাঁ। প্রথমে নিচে হয়, তারপরে নিচে থেকে পুজো হয়ে এসে এখানে উপরে হয়। আচ্ছা। রোজই পুজো হয়, বেলা 1টা থেকে শুরু হয়, 12:30 1টা থেকে শুরু হয়। আচ্ছা। এখানে পুরোহিত রয়েছেন? পুরোহিতেরও পালা আছে। যে পুরোহিতের যখন পালা পড়বে তিনি তখন এসে পুজো করবেন। আচ্ছা। যে পালাদারের যখন পালা পড়বে তিনি তখন এসে বাবার সেবা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরোহিত কি এখানেই থাকেন? আমার এইখানেই বাড়ি, এই তো বাড়ি, সাঁতার গেটের বাড়ি, বললাম বাবার অল এরিয়া সবই। আচ্ছা আচ্ছা। বাবার দয়া। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভেতর দিকে বাড়ি আছে, সেখানে থাকি। নারনার এই মন্দিরের প্রতিষ্ঠার প্রচলিত আরেকটি কাহিনী আপনাদের শোনাচ্ছি, এবং সেই কাহিনীটি শোনাতে শোনাতে মন্দিরের চারপাশটি একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেব। মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি দৈব পুকুর। এখন নারনায় জনবসতি গড়ে উঠলেও একসময় এই গ্রামে মাত্র কয়েক ঘর পরিবার বাস করত, যাদের জীবিকা ছিল গোপালন এবং চাষবাস। কথিত আছে এই কয়েক ঘর পরিবারের মধ্যে জনৈক তুবারাম ঘোষ একদিন স্বপ্নাদেশ পান পাশের পুকুরে দেবতা আছেন, সে যেন একটু থান করে দেবতার নিত্য পুজোর ব্যবস্থা করেন। পরদিন সকালে তুবারাম ওই পুকুরে গিয়ে দেখেন সেখানে একটি ঘট পড়ে রয়েছে। তিনি সেটিকে তুলে আনেন, কিন্তু ঘটটিকে বাড়িতে তুলে নিয়ে এলেও থান করে সেটির নিত্য পুজো কীভাবে করবেন এইভাবে চিন্তায় পড়ে যান তার পরিবার। দরিদ্র যাদের নিত্যসঙ্গী, নিত্য পুজো তো তাদের কাছে বিলাসিতা। 7-5 ভেবে তুবারাম শেষ পর্যন্ত ওই ঘরটিকে আবার জলেই বিসর্জন দিয়ে দেন। সেই রাতেই আবার স্বপ্নে আদেশ পান তুবারাম একটি অশ্বত্থ গাছ পুঁতে তার থানে রেখেই যেন ওই ঘটকে পূজা করা হয়। পুকুরে চাল ধুতে যাওয়ার সময় কয়েকটা চাল নিয়ে পূজা করলেই দেবতার সন্তুষ্ট হবেন এবং দেবতার আশীর্বাদে একদিন তার পরিবারেও শ্রীবৃদ্ধি হবে। যথারীতি পরের দিন তুবারাম পুকুরের কাছে গিয়ে দেখেন বিসর্জন দেওয়া ঘরটি পুকুরের পাড়ে একই জায়গায় পড়ে আছে। চমকে ওঠেন তুবারাম। তখন দ্বিধা কাটিয়ে তিনি সেই ঘরটিকে তুলে নিয়ে এসে একটি মাটির বেদি করে সেখানে ঘরটিকে স্থাপন করে একটি অশ্বত্থ গাছের চারাও বসিয়ে দেন। ঘটের পাশেই সেই দিন থেকে পুজো শুরু হয় বাবার নারনা পঞ্চানন্দের। দেবতার থানের পাশেই রয়েছে নহবতখানা ও নাট মন্দির। কাহিনীর বাকি অংশটুকু বলি। এর বেশ কিছুকাল পরে তুবারাম আবারও স্বপ্নাদেশ পান। দেবতার ওই থানের মাটি পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের যদি তার শরীরে লাগায় তবে সে আরোগ্য লাভ করবে। আরোগ্য লাভ করলে তারা যেন গঙ্গা থেকে জল এনে দেবতার থানে ঢালে এবং সন্ন্যাস ব্রত পালন করে। তুবারামের এই স্বপ্নাদেশের কথা ক্রমশ লোকমুখে প্রচার পেতে থাকে। বহু পঙ্গু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতে থাকেন এই দেবতার থানে।
থানের মাটি নিয়ে যেতে থাকেন নিজের বা পরিবারের কোনো পক্ষাঘাতগ্রস্ত প্রিয়জনের জন্য। এই থানের মাটি লাগিয়ে আরোগ্য লাভ করতে থাকেন বহু মানুষ। ভিড় বাড়তে থাকে বাবার থানে। আজও বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন সন্ন্যাস ব্রত পালন করতে। শতাব্দী প্রাচীন এক অখ্যাত গ্রাম নারনা আজ হাওড়া জেলার সুপ্রসিদ্ধ দেবভূমি। চৈত্র মাসের প্রথম দিন থেকে উত্তরীয় নিয়ে নিরামিষ খেয়ে ব্রহ্মচর্য পালন করে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে সন্ন্যাস ব্রত পালন করেন হাজার হাজার ভক্ত। সংক্রান্তিতে তারা আসেন এই দেবতার থানে, পবিত্র পুকুরে স্নান দিয়ে দণ্ডি কাটেন, মন্দিরে পুজো দেন। চৈত্র সংক্রান্তির কয়েকদিন আগেই এই মন্দির লাগোয়া স্থানে বিশাল মেলা বসে। তখন লক্ষাধিক ভক্ত সমাগমে গমগম করে মন্দির প্রাঙ্গণ। সেখানে দণ্ডি কাটা, দেবতার থানে জল ঢালা, বাতাসা ছড়ানো, ঢাকের বাদ্যির মাঙ্গলিক পরিবেশে পাশাপাশি মন্দির লাগোয়া এই মেলায় ঘর গেরস্থলীর হরেক রকমের জিনিসের পাশাপাশি এই মেলার অন্যতম আকর্ষণ কুলের আচার, কুমড়ো ও কুমড়ো ডাঁটার চচ্চড়ি। আজও চৈত্র মাসের চড়ক গাজন উৎসবে নারনায় আসা হাজার হাজার ভক্ত পুণ্য লাভের পর যখন দলে দলে ফিরে যান ঘরে, তখন কম বেশি সকলেই বয়ে নিয়ে যান নারনার পবিত্র কুমড়ো। শতাব্দী প্রাচীন হাওড়ার এক অখ্যাত গ্রাম এভাবেই আজ প্রসিদ্ধ দেবভূমি। দৈব সেই পুকুরের বাম দিক দিয়ে গেলেই রয়েছে একটি শিশু উদ্যান। কিছুদিন পূর্বে এটি তৈরি করা হয়েছে। এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস করা রয়েছে। এখানে এলে শিশুদেরকে অবশ্যই এই পার্কে একবার নিয়ে আসবেন, তারা আনন্দ পাবে। শিশু উদ্যানের ঠিক পাশেই 3টি সাধারণ শৌচাগার করা রয়েছে। প্রয়োজনে এটি আপনারা ব্যবহার করতে পারেন। শিশু উদ্যানের পাশ দিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় প্রচুর চাষ করা হয়েছে। বাম দিকে খেসারির শাক চাষ হয়েছে। আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, দেখতে পাচ্ছি যিনি চাষ করেন তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ডান দিকে রয়েছে প্রচুর কুমড়ো গাছ। এখানে বিভিন্ন রকম সবজির গাছ চাষ করা হয়েছে। এখানকার কুমড়ো বিখ্যাত, তাই এখানে প্রচুর কুমড়ো চাষ হয়েছে এবং দূরে বেগুন গাছও চাষ হয়েছে। দেখুন, এগুলি কুমড়ো গাছ, এগুলি বেগুন গাছ। এখানকার একজন স্থানীয় মানুষের থেকে এখানকার কিছু কাহিনী শুনে নেব। 4 দিন চার দিন। ও চৈত্র মাসে না? হ্যাঁ, আর মেলা কিন্তু এক সপ্তাহ। এক সপ্তাহ 3টে মালসায় যে ভিড় হয়, হ্যাঁ, 3টা লাস্ট 4 দিন প্রচন্ড শুরু হয় কবে থেকে? শুরু হয় বাংলার কথা বলছি 27 তারিখ থেকে। 27 চৈত্র। 27 চৈত্র। কুমড়োর মেলা, কুমড়ো চচ্চড়ির মেলা, আচ্ছা, কুমড়ো ডাঁটার মেলা, প্লাস হচ্ছে আমার এটা করে দিচ্ছে, প্লাস হচ্ছে শাকের মেলা, আচ্ছা, কুলের আচার, পরোটার মেলা। না দেখলে বুঝতে পারবেন। ছোটবেলায় এখন মেলা কদিন থাকে বললেন? মেলা আমাদের এমনি ভেঙে গেলে 1 সপ্তাহের মতো থাকে। আচ্ছা আচ্ছা, শেষ দিনে চড়কের দিন শেষ দেখে যাও বাবা অন্ধকারে। মেলাটা বসে কোথায়? মেলাটা ওইখানে, ওই ফাঁকা জায়গাটায়, ওই রাস্তা থেকে আরম্ভ করে একদম, আচ্ছা আচ্ছা, পুরো রাস্তা থেকে আরম্ভ করে। এই যে কুমড়ো গাছ দিয়েছে এই ঠাকুর আজকের নয়, আচ্ছা, ঠাকুর কি উঠেছে মাটির তলা থেকে? কোনে, হ্যাঁ, কোনে প্রথম ঢোকার মুখে ডান দিকে ওই ঠাকুরটা ও হচ্ছে আসল। দুপুরবেলা না এলে বলা যাবে না। দুপুরবেলা ও আগে সেবা পায়, আচ্ছা, তারপরে বড় মন্দিরটা সেবা হয়। আচ্ছা, অন্তত 600-700 বছরে ওখানে বোর্ড আছে, ওখানে পাথর বসানো আছে। ওই যে বোর্ডটা করতে আছে, বোর্ডটা ওই বোর্ডটা আছে, একটা বাসাদার দোকান আছে, বাসাদার দোকানের গায়ে দেখে পাথর বসানো আছে। আচ্ছা, 1341 মনে হয় লেখা আছে। 1341 সাল। হ্যাঁ, এই পুকুর থেকে কি উঠেছিলেন নাকি? না, পুকুর থেকে ওই কোনে কোনে প্রথম জঙ্গল ছিল, একটা নদী।
কে প্রতিষ্ঠা করেছিলেন এটা? এটা আমাদের পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। না দেখলে, না এলে, না দেখলে গল্প বলে গল্প হয়ে যাবে, না দেখলে বুঝতে পারা যাবে না যে সন্ন্যাসীরা কিভাবে থাকে। আচ্ছা, এখানে সন্ন্যাসী থাকে? হ্যাঁ, ও না দেখলে বাপ বুঝতে পারবে না। সন্ন্যাসীরা যখন এই চরকের আসে হ্যাঁ, সব ভর্তি একদম থুকথুক করছে। আচ্ছা আচ্ছা। কিন্তু বাপ আমরা এতদিন আছি তো, এত জঙ্গলে থাকে, কাকই আজ পর্যন্ত এই করে। এখন সন্ধে প্রায় নেমে এসেছে, মন্দিরের সমস্ত আলো জ্বলে উঠেছে। সন্ধ্যাবেলা মন্দিরটা কেমন দেখায় সেটি আপনাদের দেখাবো। দেখুন, নাট মন্দির নহবতখানা পেরিয়ে এসে মূল পঞ্চানন্দ মন্দিরের দিকে আসছি। দেখুন, সমস্ত আলো জ্বলে উঠেছে এবং একটি ঐশ্বরিক এবং দৈব মুহূর্তের সৃষ্টি হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে চারিপাশ, যেন এখানে এক অলৌকিক শক্তি কাজ করছে এবং সেই বাবা পঞ্চানন্দের সেই বৃক্ষের নিচে যিনি রয়েছেন সেই দিকে তাকিয়ে থাকলে এবং প্রণাম করলে মন ভক্তিতে ভরে ওঠে এবং এক অসীম শক্তির সঞ্চার ঘটে। ভক্তরা দেবতার সামনে বাতি প্রজ্বলন করেছেন এবং চারিপাশে আলো জ্বলে উঠেছে। নাট মন্দির নহবতখানা, সেখানে আলো জ্বলে উঠেছে। আস্তে আস্তে চারদিকটা দেখিয়ে দিচ্ছি। সামনে সেই আদি বাবা পঞ্চানন্দের মন্দির, এখানেই প্রথম বাবা পূজিত হন। প্রতিদিন আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। এবারে বাড়ি ফেরার পালা। প্রথমেই যে রাধাকৃষ্ণের মন্দির দেখিয়েছিলাম সেই মন্দিরেও আলো জ্বলে উঠেছে। নারনা পঞ্চানন্দজিউর মন্দিরের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো। আশা করছি আমাদের খুবই ভালো লাগবে এবং আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।